উত্তরবঙ্গের বুক জুড়ে ছড়িয়ে থাকা এক স্বপ্নের নাম ডুয়ার্স, যেখানে ভোরের প্রথম আলো চা বাগানের পাতায় এসে ভালোবাসার গল্প লেখে, যেখানে কুয়াশা পাহাড়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। মূর্তি, জল ঢাকা আর তিস্তার স্রোত যেন প্রকৃতির সুরে বাঁধা এক অনন্ত প্রেমের গান। এখানে জঙ্গলের প্রতিটি পথ লুকিয়ে রাখে হাজারো রহস্য, আর প্রতিটি সন্ধ্যা রাঙিয়ে দেয় আকাশকে আবেগের রঙে। হাতির চলার পথ, ময়ূরের ডানা মেলা সকাল আর সবুজের অসীম বিস্তার, সব মিলিয়ে ডুয়ার্স যেন প্রকৃতির লেখা এক অপূর্ব প্রেমপত্র। আজ আমরা চলেছি সেই প্রেম, সেই সৌন্দর্য আর সেই অজানা গল্পগুলির খোঁজে। দেখে নেব আপনারা কিভাবে ডুয়ার্স যাবেন, কোথায় রাত্রিবাস করবেন, কি দেখবেন, কিভাবে সাফারি বুকিং করবেন, কত খরচ হবে, 3 রাত 4 দিনে কিভাবে প্ল্যান করবেন, সাথে মাত্র 10 টাকায় কিভাবে ভুটান ঘুরবেন, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই প্যাকেজটি আপনি 2 রকমভাবে করতে পারেন, স্ট্যান্ডার্ড নন এসি প্যাকেজ এবং ডিলাক্স এসি প্যাকেজ। দুটি প্যাকেজে আপনারা পেয়ে যাবেন ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আমরাও ওনাদের মাধ্যমেই এই ট্যুরটি বুকিং করেছিলাম। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনি নিশ্চিন্তে ঘুরতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। উত্তরবঙ্গ জুড়ে ওনাদের মোট 8টি হোমস্টে আছে। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে প্রোভাইড করলাম। সো চেক ইট আউট। ডুয়ার্স কিভাবে যাবেন? ডুয়ার্স বা তরাই অঞ্চল পাহাড়ের পাদদেশে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জুড়ে বিস্তৃত। অর্থাৎ উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে যেতে পারবেন, কিন্তু এটির নিয়ারেস্ট স্টেশন নিউম্যাল জংশন, হাসিমারা, মাদারিহাট, নিউ কোচবিহার বা নিউ আলিপুরদুয়ার। তবে নিউম্যাল জংশন হলো বেস্ট স্টেশন, যেখান থেকে আপনি ট্যুর স্টার্ট করতে পারেন। আর বেস্ট ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত্রেবেলা ছেড়ে পরের দিন সকাল 9টার মধ্যে আপনাকে নিউম্যাল জংশনে পৌঁছে দেবে। ডুয়ার্স যাওয়া সঠিক সময় বছরের 3 মাস বাদে সারা বছরই কিন্তু জঙ্গল খোলা থাকে। ডুয়ার্স মূলত আমরা ভ্রমণ করতে যাই বন্য জীবজন্তু দেখার জন্য। জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত পশুদের প্রজননের জন্য জঙ্গল সাফারি বন্ধ থাকে। তবে আপনি যদি ডুয়ার্সে বর্ষার মজা নিতে চান তাহলে কিন্তু এই সময় যেতেই পারেন। আর চিরসবুজ ডুয়ার্স দেখতে সেপ্টেম্বর অক্টোবরের মতো আর কোনো সময় হয় না। তাছাড়া শীতকাল অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটি ডুয়ার্স ভ্রমণের সেরা সময়। অনেকে মার্চ, এপ্রিল, মে মাসেও ডুয়ার্স যান, কিন্তু তখন এসি রুমগুলি কিন্তু বাধ্যতামূলক হয়ে যায়। শীতকালে কিন্তু জঙ্গলে জীবজন্তু দেখার সম্ভাবনা সবথেকে বেশি হয়, তাই আপনি বছরের যে কোনো সময় ডুয়ার্স ভ্রমণ করতে পারেন। এখানে ধসনামা বা ল্যান্ডস্লাইডের কোনো ভয় নেই। ডুয়ার্স ভ্রমণ গাইড। ডে 1, আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 9:30টায় এসে পৌঁছালাম নিউম্যাল জংশনে। আজ আমরা এখান থেকে যাব মূর্তিতে। অনেকে লাটাগুড়ি বা গরুমারাও থেকে থাকেন। এর আগে আমরা লাটাগুড়িতে ছিলাম, তবে এবার আমরা মূর্তি নদীর পাশে থাকব। এখান থেকে আমরা রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে। চা বাগান ও নদী পেরিয়ে দুপুর 12টার মধ্যে আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। রিসর্টটি সত্যি খুবই সুন্দর। এবারে ডুয়ার্স ভ্রমণ আমাদের বাজেট প্যাকেজ ছিল। এটি সেই বাজেট ক্যাটাগরির রিসর্ট। তবে আপনি চাইলে ডিলাক্স বা প্রিমিয়াম রিসর্টেও থাকতে পারেন। সেক্ষেত্রে সুইমিং পুল এবং অন্যান্য ফেসিলিটি থাকতে পারে, কিন্তু আপনার খরচের পরিমাণও কিন্তু বাড়বে সেই প্যাকেজের। দুপুরে ফ্রেশ হয়ে সুস্বাদু লাঞ্চ সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গরুমারা ওয়াচ টাওয়ার সাফারি করতে। আগে এগুলি অনলাইনে বুকিং করা যেত বা হোটেলে বলে রাখলে এখান থেকে কাউন্টার থেকে বুকিং করে রাখতেন, তবে এখন নিজে কাউন্টারে গিয়ে বুকিং করতে হয় তৎক্ষণাৎ। আমরা সাফারি বুকিং করে নিলাম 1850 টাকা দিয়ে। একটি গাড়িতে 6 জন যেতে পারে। এখানে সকালে 2টি সাফারি এবং বিকালে 2টি সাফারি হয়। বিকালের সাফারির সময় দুপুর 2টো এবং বিকাল 4টে। আমরা দুপুর 2টো সাফারিতে যাচ্ছি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের দিকে। এখানে 3টি আলাদা ওয়াচ টাওয়ারের সাফারি হয়, আপনি যে কোনো একটিতে যেতে পারেন। বুকিং কাউন্টার থেকে আবার আমাদের সাফারির জিপ উল্টো দিকে 10 কিলোমিটার গিয়ে তারপর জঙ্গলে প্রবেশ করতে হলো। শুরুতেই রাস্তায় ময়ূর দেখলাম। তাছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে ইন্ডিয়ান বাইসন, হরিণ এবং আরও কত কিছু দেখতে পেলাম। দেখতে দেখতে আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে চলে এলাম। ওপর থেকে লক্ষ্য করলে অনেক সময় নিচে হাতির পাল, গন্ডার বা বাঘ লবণ ও জল খেতে আসতে দেখা যায়, তবে সেটি আপনার সৌভাগ্যের ওপর। তবে এখন কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ফিরে আমরা এলাম রাইনো ওয়াচ টাওয়ার দেখতে। পাশে আছে ফরেস্ট বাংলো। এখানে বেশিরভাগ সময় কিন্তু রাইনো বা গন্ডার দেখা যায়, তার জন্যই এটির নাম পড়েছে। এই সাফারি হয় 1 থেকে 1.5 ঘন্টার। ফেরার সময় আমরা আরও বেশ কিছু ময়ূর এবং বাইসন দেখতে পেলাম। এবার আমরা ফিরছি আবার কাউন্টারের দিকে। সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেটি আমাদের নিয়ে যাবে আমাদের রিসর্টে।
বিকালে আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম মূর্তি নদীতে। সুন্দর, শান্ত, নিরিবিলি এই স্থান। দারুণ কাটাবেন আপনার বিকেলটা। সন্ধ্যায় স্ন্যাক্স ও রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ আমরা এখান থেকে যাব আজকের 7 পয়েন্টস দেখার জন্য। যদিও একটি পয়েন্ট আমরা গতকালই পায়ে হেঁটে ঘুরে নিয়েছি, সেটি হলো মূর্তি নদী। সকালে সুস্বাদু ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম প্রথম গন্তব্যস্থল সামসিংয়ের দিকে। এখানে আছে সুন্দর চা বাগান, যা আপনার মনকে মোহিত করে দেবে। এখান থেকে আমরা গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল লালিগুরাস ভিউ পয়েন্ট দেখার জন্য। এখান থেকে মূর্তি নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে পার্কিং লাগে 30 টাকা করে। এখান থেকে রওনা দিলাম সুলতানেখোলা দেখার জন্য। সুলতানেখোলাতে আপনাকে লোকাল গাড়ি নিয়ে ঘুরতে হবে। দেখার মতো আছে হ্যাঙ্গিং ব্রিজ, লেক ও ভিউ পয়েন্ট। খরচ গাড়ি প্রতি 1000 টাকা। আপনি চাইলে যেতে পারেন। আমরা 400 টাকা দিয়ে গিয়েছিলাম শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এটি দেখে আমরা রওনা দিলাম রকি আইল্যান্ডের দিকে। এটি কোনো আইল্যান্ড নয়, তবে নদীর পাথর বা রকের মধ্য দিয়ে পাহাড়ি নদী নেমেছে। জায়গাটি দারুণ সুন্দর লাগে, তার জন্যই এটির নাম পড়েছে রকি আইল্যান্ড। এখান থেকে আমরা রওনা দিলাম ঝালং ও বিন্দু দেখার জন্য। এটি আমাদের আজকে শেষ 2টি পয়েন্ট। আজ আমাদের লাঞ্চ বাইরেই করতে হলো, গৈরিবাস ভিউ পয়েন্টের কাছে। এখান থেকে দেখা যায় ভুটান ও ঝালং। যদিও ঝালং গ্রামে গিয়ে নদী দেখতে পেলে আরও ভালো লাগতো, তবে আমরা এগিয়ে গেলাম বিন্দুর দিকে। ঝালংয়ে অন্য কোনো সময় এসে এক রাত কাটাবো। বিন্দুতে আছে হাইড্রো প্রজেক্ট। এখানকার বয়ে যাওয়া নদীর ধারা অসাধারণ লাগে। এখান থেকে রিসর্টে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় স্ন্যাক্স ও রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 3। আজ আমরা মূর্তি থেকে যাব জলদাপাড়া, কিন্তু জলদাপাড়া যাওয়ার পথে আমরা দেখে নেব ভুটান। আজকের জার্নিটা আমাদের অনেকটাই লম্বা হতে চলেছে, তাই সকালে ব্রেকফাস্ট করে 8টার মধ্যে রওনা দিলাম। আসলে ডুয়ার্স যদি 5 দিনের প্ল্যান করেন তাহলে কিন্তু ভুটান করা সম্ভব, তবে আমাদের হাতে সময় কম, তাই 3 রাত 4 দিনের মধ্যে আমরা ভুটানটাকে রেখেছি। তার জন্য প্ল্যানের থেকে এক্সট্রা কিছু পয়সা আমাদের বেশি লাগছে, যেটি বাজেট সেকশনে আমরা আলোচনা করব। রাস্তা খুবই সুন্দর, তাই প্রায় ঘন্টা 3 মধ্যে আমরা এসে পৌঁছালাম জয়গাঁওতে। পশ্চিমবঙ্গ সাইডে জয়গাঁও বর্ডার এবং ভুটান সাইডে ফোংসোলিং বর্ডার। এখানে আমাদের প্যাকেজের যে গাড়িটি সেটি পার্কিংয়ে থেকে যাবে এবং আমরা পায়ে হেঁটে ইমিগ্রেশন কাউন্টারে 10 টাকা জমা করে এন্ট্রি করে ঘুরে দেখে নিতে পারবো ভুটানকে আগামী 24 ঘন্টার জন্য। তবে আমাদের হাতে সময় অল্প, তাই 24 ঘন্টা তো ঘোরা হবে না, কিন্তু এখান থেকে একটি ভুটানি গাড়ি ভাড়া করে আমরা এগিয়ে গেলাম ফুংসিলিংয়ের একটি পাহাড়ের মাথায় অবস্থিত মনেস্ট্রিতে। ভাড়া নিল 1500 টাকা। ভুটানের ও ভারতীয় মুদ্রার মূল্য প্রায় সেম। ভুটানে ভারতীয় টাকা চলে। এই মনেস্ট্রি থেকে নিচের জয়গাঁও বর্ডার সুন্দর লাগছিল। ফিরে আমরা বর্ডারের পাশে একটি মনেস্ট্রি দেখে 1:30টার দিকে রওনা দিলাম জলদাপাড়ার দিকে। এখান থেকে জলদাপাড়া আসতে আমাদের সময় লেগেছিল ঘন্টা 1.5 মতো। আজকের জার্নি অনেক লম্বা, তবে আজকের লাঞ্চ আমরা কিন্তু রিসর্টে গিয়েই করব। খুবই খিদে লেগেছিল, তাই সবার প্রথমে রিসর্টে পৌঁছে আমরা মধ্যাহ্ন ভোজ সারলাম, তারপর রুমে চেক ইন করলাম। বাজেট প্যাকেজ হলেও এই রুমগুলি কিন্তু আমাদের বেশ দারুণ লেগেছে। আপনারাও চাইলে এই বাজেট প্যাকেজ বা লাক্সারি প্যাকেজ বুক করতে পারেন। একটু ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম জলদাপাড়ার বুকিং কাউন্টারে। সেখানে গিয়ে আমরা সাফারি বুক করে এলাম। আমরা 2 জন হলেও অন্যান্য ব্যক্তিদের সাথে মিলিয়ে 6 জনের একটা গ্রুপ করে আমাদের একটি সাফারি গাড়ি বুক করে দেওয়া হলো। খরচ পড়লো জনপ্রতি 350 টাকা এবং জলদাপাড়াতে এই সুবিধাটা আছে। এখান থেকে ফিরে রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 4। আজ জলদাপাড়াতে আমাদের শেষ দিন, তবে আমাদের সাফারি সকাল 6টায়। ভোর ভোর রওনা দিলাম কাউন্টারের কাছে। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে থেকে গেল। জঙ্গলের সাফারি গাড়ি নিয়ে রওনা দিলাম সে পথেই। মেন গেটে সকলের আই কার্ড চেক করা হলো এবং এগিয়ে গেলাম জঙ্গলের রাস্তা দিয়ে। আপনি চাইলে জলদাপাড়াতে হাতি সাফারিও করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র হাতি সাফারি কিন্তু অনলাইনে বুকিং করতে পারবেন। তবে আমরা হাতি সাফারি করিনি। আমরা যাচ্ছি মাদারিহাট ওয়াচ টাওয়ার সাফারি করতে। এখানে আরও একটি সাফারি হয়, টোটোপাড়া ওয়াচ টাওয়ার সাফারি, তবে ওটা অন্যদিকে এবং সেদিকে আমরা যাচ্ছি না, কারণ মাদারিহাট সাফারিটাই ভালো। এখানে জন্তু জানোয়ার বেশি দেখা যায়। রাস্তায় যাওয়ার সময় ময়ূর, বাইসন এবং আরও কত কিছু দেখলাম। কত নদী, কত ব্রিজ পার করছি।
দেখছি হরিণ, হাতি এবং আরও কত কিছু। সকালের সাফারিতে বেশ অনেক কিছু দেখা যায়। আপনারা চাইলে এই ট্যুর প্ল্যানকে আরও বর্ধিত করে একদিন বক্সা জয়ন্তী ঘুরে আসতে পারেন বা জয়ন্তীতে রাত্রিবাসও করতে পারেন। আমরা সামনের দিকে এগোতেই হঠাৎই আমাদের চোখে পড়ল এক শৃঙ্গ গন্ডার। এর আগেও কয়েকবার আমি জলদাপাড়াতে এসেছি, কিন্তু এক শৃঙ্গ গন্ডার দেখার সৌভাগ্য হয়নি, তবে এবার হলো। আমরা সবাই গন্ডার দেখতে পেয়ে এক্সাইটেড হয়ে গেলাম। এই সাফারি হয় 1 ঘন্টার মতো। আমরা ফিরে এলাম 7:30টার মধ্যে। সেখান থেকে রিসর্টে ফিরলাম, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কোচবিহার রাজবাড়ি দেখার জন্য। মাথায় রাখবেন, এই ট্যুর প্ল্যানে যদি আপনার ফেরার ট্রেন কোচবিহার থেকে হয় তাহলেই কিন্তু কোচবিহার রাজবাড়ি আপনার প্ল্যানে থাকবে। যদি নিউম্যাল জংশন থেকে ফেরার ট্রেন হয় তাহলে কোচবিহার রাজবাড়ি করতে গেলে এক্সট্রা খরচ আপনাকে বহন করতে হবে, কারণ দূরত্ব বেশ অনেকটাই। আমাদের ফেরার ট্রেন ছিল নিউ কোচবিহার জংশন থেকে, তাই কোচবিহার রাজবাড়ি আমরা দেখতে গেছিলাম। এটি এএসআই এর আন্ডারে অবস্থিত। মাত্র 25 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করে আমি মুগ্ধ হয়ে গেলাম কোচবিহারের রাজবাড়ির ইতিহাস দেখে, স্থাপত্য ও ভাস্কর্য দেখে। এখানে ঘণ্টাখানেক সময় আপনার লাগবে। এটি দেখে আপনি যেতে পারেন মদনমোহন মন্দির দেখার জন্য, যেটি এখানকার বিখ্যাত। কোচবিহারের রাস এই মদনমোহন মন্দিরকে ঘিরেই পৃথিবী বিখ্যাত। এখান থেকে বিকালে আমাদের ফেরার ট্রেন সরাইঘাট এক্সপ্রেস, যেটি যাবে হাওড়া স্টেশন। সেটি ধরে আমরা ফিরলাম বাড়িতে এবং এখানেই আমাদের জার্নি শেষ হলো। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে, আপনি যদি বাজেট ট্যুর করেন সেক্ষেত্রে 2 জন গেলে খরচ পড়বে পার হেড 12,000 টাকা, 4 জন গেলে খরচ পড়বে পার হেড 8,500 টাকা, 6 জন গেলে খরচ পড়বে পার হেড 7,500 টাকা, 8 জন গেলে খরচ পড়বে পার হেড 6,500 টাকা এবং 13 জন গেলে পার হেড খরচ পড়বে 6,500 টাকা। আর ডিলাক্স প্যাকেজ নিলে 2 জন গেলে পার হেড খরচ পড়বে 15,000 টাকা, 4 জন গেলে পার হেড খরচ পড়বে 11,000 টাকা, 6 জন গেলে পার হেড খরচ পড়বে 10,000 টাকা, 8 জন গেলে পার হেড খরচ পড়বে 9,500 টাকা এবং 13 জন গেলে পার হেড খরচ পড়বে 9,500 টাকা। তবে এটি সিজন অফ সিজন অনুযায়ী ওঠানামা করতে পারে। যেমন শীতকালে এসির প্রয়োজন হয় না, তখন একটু খরচ কমে। আবার বর্ষার সময় গেলে তখন অফ সিজন থাকে, তখন একটু খরচ কমে। এই সমস্ত বিষয় জানতে চাইলে এবং প্যাকেজটি আপনি বুকিং করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। নদিয়া জেলার সবথেকে বড় ট্রাভেল সংস্থা, যেটি উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড এজেন্সি। আমি উত্তরবঙ্গ যখনই ভিজিট করি না কেন ওনাদের মাধ্যমেই ভিজিট করি, কারণ ওনারা খুব সুন্দরভাবে ট্যুর অ্যারেঞ্জ করে থাকেন। আর ডুয়ার্স ট্যুরও আপনার খুবই সুন্দর এবং মেমোরেবল হয়ে উঠবে, এটুকুর দায়িত্ব সহকারে সাক্ষী আমি দিতে পারি। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশানে প্রোভাইড করলাম, সো চেক ইট আউট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।